তোমাদের চ্যাপ্টার 18 এর এক্সারসাইজ কোয়েশ্চেন গুলা বাকি ছিল, ওইটা অ্যাকচুয়ালি আমাদের সলিউশন করা হয় না, ওইটা আমরা করব নেক্সট ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা ফার্স্টে চ্যাপ্টার 19 এর একটা লেকচার ক্লাস করব, দেন নেক্সট স্যাটারডে তে আমরা ওই চ্যাপ্টার 18 এর এক্সারসাইজ কোয়েশ্চেন গুলার অ্যানসার গুলি দেখে নিব, কোনটা কি হবে না হবে অ্যানসার। ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। তো এখন এই চ্যাপ্টারটা, এটার ফার্স্টে বেসিক ব্যাপারগুলা তোমরা কেমিস্ট্রিতে অলরেডি পড়ে আসছো। হাই ফারিসি। তো এখন কেমিস্ট্রিতে তোমরা ব্যাপারগুলা কি কি পড়ে আসছো, যে সলিড, লিকুইড, গ্যাস, এগুলার তোমরা স্ট্রাকচার অলরেডি জানো, যে সলিডের স্ট্রাকচার দেখতে কেমন, সলিড পার্টিকেল কিভাবে করে মুভ করে, একটা লিকুইডের স্ট্রাকচার কেমন, লিকুইড পার্টিকেলস কিভাবে করে মুভ করে, দেন গ্যাসের স্ট্রাকচার কেমন, সে কিভাবে করে মুভ করে, এইসব জিনিসগুলা, যে তাদের প্যাকিং এর টাইপ, যে সলিডের মধ্যে দা particles are tightly packed in a regular pattern, then liquid এর মধ্যেও tightly packed, কিন্তু প্যাটার্নটা রেগুলার না, কি করতে পারে, the layers can flow over one another। এরপরে যে গ্যাসের জন্য কি, গ্যাসের জন্য হলো একদম র্যান্ডম, তারা কন্টিনিউয়াস একটা মোশনের মধ্যে থাকে, কোন দিকে কোন পার্টিকেল মুভ করবে না করবে এইখানের কোনো কি নাই, প্রেডিক্টেবিলিটি নাই, যে তুমি এটা প্রেডিক্ট করতে পারবে না যে সে এর পরের সেকেন্ডে কোন ডিরেকশনে মুভ করবে, সো এমন টাইপের। আচ্ছা, এখন আজকে আমরা বেসিক্যালি যেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, এটা স্ট্যান্ডার্ড 7 এর আগের সিলেবাসে তোমাদের পড়াইতো, এখন স্ট্যান্ডার্ড 7 এ তোমরা পড়ে আসছো নাকি না ওই জিনিসটা আমি পুরোপুরি শিওর না, তো এর জন্য তোমাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করব, দেখবো যে অ্যাকচুয়ালি তোমরা পড়ে আসছো নাকি। ওকে, সো এখন ওই জিনিসটা আমরা দেখতেছি। ওয়েট, আচ্ছা, তো তাহলে ওই জিনিসটা আমরা এখানের মধ্যে থেকে ফার্স্টে টেস্ট করে নিব। তোমাদের এখন নরমালি মানুষ আসে কতজন? 20-25 জনের মতো। 20-25 জনের মতো। দিনে দিনে খালি মানুষ কমতেই আছে নাকি? জি স্যার। এরপরে বাকি সাবজেক্ট গুলোর সিলেবাসের কি অবস্থা? ভাইয়া খালি কেমিস্ট্রি বাকি, ফুল সিলেবাস। বুঝি নাই। কেমিস্ট্রি ফুল সিলেবাস প্রায় বাকি। আচ্ছা, ঠিক আছে, তো তাহলে আমরা এখন এখানের মধ্যে স্টার্ট করি। হ্যাঁ, স্কুলের এক্সাম ক্যান্সেল করে দিছে, তো এর জন্য অনেকজন ভাবতেছে যে এখন আর পড়ালেখা করে কি লাভ, সামনে তো আর পড়ালেখা করা লাগবে না, সব বছরই এরকম অটো পাস দিয়ে দিবে সবাইকে, সেরকম ভাইয়া মেন্টালিটি। আমাদেরকে তো বলছিল যে একটা কমিটি বানাইছে স্কুলের এক্সামের ডেট বলার জন্য আর কেমনে এক্সাম নিবে। ওই তো, এটা তো পরে শিক্ষামন্ত্রী দীপুমণি তো এরকম মানা করে দিছে না, বলছে কোনো টাইপের অ্যাসেসমেন্টও নিতে না না করছে। হ্যাঁ, ওই তো ও লেভেলসে তো এটা তো ধরা তো খাবেই। এমনিতে স্ট্যান্ডার্ড 8 এ স্কুলের পরীক্ষাকে তো এমনিতেই বেল দেয় না, তো ওখানে যায় তো এমনিই ধরা খায়। আর ও লেভেলসে যায় তো ওখানে ঠিক মতো সিরিয়াস যদি না হয় টাইম মতো, তো তাহলে এরকম ধরা তো খাবেই। সো এটা দেখা যাবে সামনে, তোমরা যারা সিরিয়াসলি পড়ালেখা করতেছো তোমাদের সাথে ওদের ডিফারেন্সটা তোমরা নিজেরাই বুঝতে পারবা। সামনের বছর যখন ও লেভেলস এর ক্লাস করবা, তখনই তোমরা নিজেরা ডিফারেন্সটা অ্যাকচুয়ালি দেখতে পাবে একদম ভিজিবলি, যে কিভাবে অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে এন্ড যারা অ্যাকচুয়ালি সিরিয়াসলি ক্লাস করে নাই তাদের মধ্যে ডিফারেন্সটা কেমন। ওকে, তো এখন আমরা যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো, যে সলিড, লিকুইড এন্ড গ্যাস, এখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আছে, যে জিনিসটা তোমাদের জানার কথা। আচ্ছা, আমাদের স্কুলে একটা গ্রুপ খুলছিল বায়োলজির জন্য, অ্যাড দেওয়ার পর একটা মেসেজ। আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমরা দেখি ফার্স্টে লেট মি ড্র আ গ্রাফ। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা পড়া। এই জিনিসটা তোমাদের আগে পড়ছো নাকি আমি শিওর না, বাট পড়লে ভালো, না পড়লেও সমস্যা নাই, বিকজ আমরা এখন শিখে নিব। নাও ওভার হিয়ার আমাদের মনে করো এই গ্রাফের ওয়াই অ্যাক্সিসে উই হ্যাভ টেম্পারেচার। ঠিক আছে,
ওয়াই অ্যাক্সিসে আমাদের কি আছে এখানে টেম্পারেচার, আর এক্স অ্যাক্সিসে উই হ্যাভ হিট এনার্জি। তো তাহলে এখানে দুইটা জিনিস কি কি, ওয়াই অ্যাক্সিসে হলো টেম্পারেচার আর এক্স অ্যাক্সিসে হলো হিট এনার্জি। এখন এটা দিয়ে আমরা বেসিক্যালি করবোটা কি, তোমরা নরমালি কি জানো যে কোন একটা কিছুকে হিট করলে, যে কোন একটা কিছুকে এরকম গরম করলে পরে কি হবে, কোন একটা কিছুকে এরকম গরম করলে পরে তার টেম্পারেচার কি বাড়বে নাকি কমবে? বাড়বে ভাইয়া। বাড়বে। বাড়বে। তো তাহলে আচ্ছা ভাই, কোন হিট একটা, এনার্জি আর টেম্পারেচার সেম না? না হিট এনার্জি আর টেম্পারেচার সেম না। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট অফ অল কোন একটা অবজেক্টকে যদি আমরা হিট করি তো তখন কি করবে, তার টেম্পারেচার ইনক্রিজ করে, এটা আমাদের নরমাল ব্যাপার। সো এখন মনে করো আমাদের কাছে একটা সলিড পার্টিকেল ছিল which was at 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এখন এই পার্টিকেলটাকে, সলিড পার্টিকেলটাকে আমরা হিট দিতেছি, তো হিট দিলে পরে তার টেম্পারেচার কি হবে, as the heat is increasing the temperature will also what, the temperature will also increase, তাই না? Yes, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো তাহলে আমরা একটা পার্টিকেলকে, একটা সলিড এরকম পার্টিকেল আছে তাকে হিট দিচ্ছি এন্ড তার কি হচ্ছে, টেম্পারেচারটা বাড়তেছে। এটা নরমাল, এটা আমাদের যেরকম চিন্তা করে আসছে ওই ব্যাপারটাই হয়। কি হচ্ছে, সলিড বিং হিটেড। তো এই জিনিসটা আমরা লিখে রাখি, সলিড বিং হিটেড, যে একটা সলিড পার্টিকেলকে আমরা হিট দিচ্ছি। কিন্তু তোমরা এই কয়টা টেম্পারেচারের নাম আর এই কয়টা পয়েন্টের নাম শোনার কথা, মেল্টিং টেম্পারেচার আর মেল্টিং পয়েন্ট, বয়লিং টেম্পারেচার আর বয়লিং পয়েন্ট, এরকম কয়টা টার্ম শুনছো না? Yes. হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো তাহলে মনে করো যে আমাদের কি আছে, এরকম একটা সলিডের কি থাকবে, তার তো একটা মেল্টিং টেম্পারেচার থাকবে, তাই না? মেল্টিং এর সময় কি হয়, স্টেট চেঞ্জটা যে হয়, হোয়াট হ্যাপেন্স? the molecules become The molecules become, the molecules break as the molecules break intermolecular bonds and they slide over each other. ওকে, সো তাহলে এমন টাইপের একটা কাজ কি হবে, বেসিক্যালি আমরা যদি একদম ইজি ওয়েতে বলতে চাই, whenever a solid is heated তখন তার কি হবে, টেম্পারেচারটা বাড়তে থাকবে। হোয়াট উইল হ্যাপেন, যে সলিড নরমালি কিভাবে মুভ করে বলো তো, কেমিস্ট্রিতে কি পড়ছো, হাউ ডু সলিড পার্টিকেলস মুভ? vibrating. ভাইব্রেটিং বাই বিং এট ফিক্সড পজিশন। ভেরি গুড। সো তাহলে কি করে, সলিড পার্টিকেল তার একটা ফিক্সড পজিশনে থেকে ভাইব্রেট করতে থাকে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সো তাহলে এই যে আমরা একটা সলিড পার্টিকেলকে হিট করতেছি তখন কি হবে, তার ভাইব্রেশনের রেট আস্তে আস্তে বাড়তে থাকবে। বাট স্টিল সিন্স ইট ইজ আ সলিড, তখনও পার্টিকেল গুলা কি থাকবে, ফিক্সড পজিশনে থাকবে। কিন্তু সামথিং ইন্টারেস্টিং হ্যাপেন্স এট মেল্টিং টেম্পারেচার। হোয়াট হ্যাপেন্স, মনে করো দিস ইজ দ্য মেল্টিং টেম্পারেচার। ওকে, দিস ইজ দ্য মেল্টিং পয়েন্ট। এখন এই মেল্টিং পয়েন্টে কি হয়, মেল্টিং পয়েন্ট রিচ করার পর, এইটা আমাকে কে অ্যান্সার বলবা, শ্রাবণ বলো, যে এই যে আমি একটা সলিডকে তো হিট এনার্জি দিচ্ছি, তার টেম্পারেচার বাড়তেছে, হিট এনার্জি দিচ্ছি, তার টেম্পারেচার বাড়তেছে, টেম্পারেচার বাড়তে 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 মেল্টিং পয়েন্ট পর্যন্ত গেল। এখনো আমি তাকে হিট এনার্জি সাপ্লাই করতেই আছি। হ্যাঁ, তো তাহলে কি হবে, এখন এইটার টেম্পারেচার কি বাড়বে নাকি কমবে নাকি কি হবে? ভাইয়া বাড়বে and একটা পয়েন্টে গিয়ে বয়লিং পয়েন্টে যাবে। ওকে ঠিক আছে, বাড়বে বুঝছি কেন বলতেছো, কিন্তু অ্যাকচুয়ালি একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়। কি হয়, যখন নাকি এরকম মেল্টিং টেম্পারেচারটা রিচ করে তখন হিট এনার্জি সাপ্লাই দেয় ঠিকই, কিন্তু তার টেম্পারেচার বাড়ে না। বুঝছো কি হয়, আমরা সলিডকে ফার্স্টে হিট করতেছি, হিট করলে তার টেম্পারেচার বাড়তেছে। এই যে গ্রিন পোর্শনটা, এই যে এই জায়গাটায় হিট এনার্জি দিচ্ছি, যত হিট এনার্জি বাড়তেছে টেম্পারেচার বাড়তেছে, হিট এনার্জি বাড়তেছে টেম্পারেচার বাড়তেছে। নরমাল, এটা আমরা নরমালি প্রেডিক্ট করতেই পারি যে
হিট এনার্জি দিলে পরে তো টেম্পারেচার বাড়ারই কথা। সো তাহলে টেম্পারেচার বাড়লো, বেড়ে বেড়ে কত টেম্পারেচার পর্যন্ত আসছে? দ্য মেল্টিং টেম্পারেচার অফ দ্য সলিড পার্টিকেল। তো তাহলে সলিড সাবস্টেন্সের কি করলো? মেল্টিং টেম্পারেচার পর্যন্ত আসলো। এখন এই মেল্টিং টেম্পারেচার আসার পর টেম্পারেচারটা কি করে? টেম্পারেচার বিকামস কনস্ট্যান্ট। যে আমরা হিট এনার্জি কিন্তু সাপ্লাই করতেছি ঠিকই, যে দেখতেছো হিট এনার্জি যে এক্স অ্যাক্সিস এর ভ্যালু কিন্তু ঠিকই বাড়তেছে, তাই না? দ্য ভ্যালু অফ দ্য এক্স অ্যাক্সিস ইজ ইনক্রিজিং, কিন্তু ওয়াই অ্যাক্সিস এ কোনো চেঞ্জ আসতেছে না। তো তাহলে এখানের মধ্যে হচ্ছেটা কি? যে আমরা হিট এনার্জি সাপ্লাই করতেছি ঠিকই, কিন্তু টেম্পারেচার বাড়তেছে না। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? সলিডের যে স্ট্রাকচারটা আছে, ওই সলিডের স্ট্রাকচারটা ভেঙে তার কি করতে হবে? লিকুইডের স্ট্রাকচার অ্যাটেইন করতে হবে না, বলতো শ্রাবণ? হ্যাঁ ভাই। তো তাহলে এখানের মধ্যে তারা কাজটা কি করে? যখন নাকি মেল্টিং টেম্পারেচার রিচ করে কোন একটা সলিড, কি করলো? তার মেল্টিং টেম্পারেচার রিচ করলো, হোয়াট হ্যাপেন্স? ইট টেকস ইন এনার্জি বাট ইট ডাজ নট গিভ রাইজ টু ইনক্রিজ ইন টেম্পারেচার। কেন? বিকজ ওই সময় সে এনার্জিটা নিয়ে কি করতেছে? এই যে আমি হিট এনার্জি দিচ্ছি, তোমার কাছে মনে হইতে পারে আচ্ছা এতক্ষণ আমি হিট এনার্জি দিচ্ছি, টেম্পারেচার বাড়ছে, সো আমি ভিজিবল একটা চেঞ্জ দেখতে পাচ্ছি যে আমার হিট এনার্জি দেওয়াতে তার মধ্যে একটা চেঞ্জ আসতেছে। কি চেঞ্জ আসতেছে? টেম্পারেচার বাড়তেছে। সো তাহলে আমি হিট এনার্জি দিচ্ছি, টেম্পারেচার বাড়তেছে, সো আই এম অ্যাকচুয়ালি বিং এবল টু নোটিস যে আমার হিট এনার্জিটা কোন কাজে ইউজ হচ্ছে। এখন যখন নাকি কি করলাম? মেল্টিং টেম্পারেচার রিচ করে ফেললাম, মেল্টিং টেম্পারেচার রিচ করার পর তার টেম্পারেচারটা কি হয়ে গেল? কনস্ট্যান্ট হয়ে গেল। এখন তো ব্যাপারটা আমাদের কাছে একটু উইয়ার্ড অ্যাক্ট করা শুরু করছে। আমি তো হিট এনার্জি ঠিকই সাপ্লাই করতেছি, সো তাহলে ওয়্যার ইজ মাই হিট এনার্জি গোয়িং? The heat energy that I am supplying is actually getting used up to break the structure of the solid and to convert it into a liquid structure, যে আমাদের স্টেট চেঞ্জ করার জন্য। ঠিক আছে? এই সলিড, লিকুইড, গ্যাস এগুলাকে আমরা কি বলি? States of matter. ভেরি গুড। তো এগুলাকে আমরা বলি স্টেটস অফ ম্যাটার। সো তাহলে whenever there is a state change, মানে সলিড থেকে লিকুইডে যাব আর লিকুইড থেকে গ্যাসে যাব, তখনই এরকম কি হবে? স্টেট চেঞ্জ করতে সময় there will be a certain period of time or there will be a certain portion of heat energy which will not cause any change in temperature. যে আমরা হিট এনার্জি সাপ্লাই করতেছি ঠিকই, কিন্তু টেম্পারেচারে চেঞ্জ আসতেছে না। সো তাহলে হোয়াট ইজ দ্য হিট এনার্জি ডুইং? দ্য হিট এনার্জি ইজ অ্যাকচুয়ালি বিং ইউজড আপ টু চেঞ্জ দ্য স্ট্রাকচার, যে আমাদের সলিড স্টেট থেকে লিকুইড স্টেটে কনভার্ট হওয়ার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি ইউজ করতেছে, যেটাকে আমরা কি বলতেছি? ওই এনার্জির নাম আছে একটা, ওই নামটা এখন আমি বলবো। সো তাহলে হোয়াট হ্যাপেন্স? এরকম ফর আ সার্টেন অ্যামাউন্ট অফ হিট এনার্জির জন্য কি থাকে? দ্য টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট। এই টেম্পারেচার অ্যাকচুয়ালি কোন কাজে ইউজ হচ্ছে ওটা কিন্তু আমরা ভিজিবলি দেখতে পাচ্ছি না। সো এর জন্য এই হিট এনার্জিটাকে বলা হয় ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট মানে কি? ল্যাটেন্ট মানে হলো হিডেন। ঠিক আছে? ল্যাটেন্ট মানে কি? ল্যাটেন্ট মানে হলো, সরি, ল্যাটেন্ট মানে হলো হিডেন। তো তাহলে ল্যাটেন্ট হিট মানে কি? হিডেন হিট। যে আমি যেটা বললাম যে এই পোরশনটায়, এই যে এই অরিজিন থেকে শুরু করে এই পর্যন্ত কি হইতেছিল? আমি হিট এনার্জি সাপ্লাই করতেছে, আই এম বিং এবল টু অবজার্ভ দ্য চেঞ্জেস দ্যাট আই এম ব্রিঙ্গিং টু দ্য সলিড পার্টিকেল, যে আমি তার টেম্পারেচারটাকে বাড়তে দেখতেছি। কিন্তু যখন নাকি মেল্টিং টেম্পারেচার রিচ করলো, তখন যে কি করতেছে না, তার টেম্পারেচার তো আর বাড়তেছে না। সো তাহলে কি আমি আমার হিট এনার্জি কোন কাজে ইউজ হইতেছে ওটা কি চোখে দেখতে পাইতেছি? বলতো শ্রাবণ? না ভাইয়া। তো তাহলে এই যে আমি এটা চোখে দেখতে পাইতেছি না, এর জন্য এটাকে আমি কি বলতেছি? দিস ইজ বিং রেফার্ড টু অ্যাজ ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট মানে হলো হিডেন, তো হিডেন হিট। এখন এই হিটটা কোন কাজে ইউজ হচ্ছে? হ্যাঁ ওয়াসি বলো। ভাইয়া তুমি যে বললা স্টেট চেঞ্জ হইতে একটু এনার্জি লাগে সবকিছুই, তাহলে যদি লিকুইড থেকে মনে করো সলিড বা গ্যাস থেকে লিকুইড, এটার জন্য এনার্জি লাগে না? এটার জন্য এনার্জি রিলিজ করে, এই সময় এনার্জি রিলিজ করে, যে তোমার সলিড থেকে লিকুইডে যাইতে সময় তুমি এনার্জি অ্যাবজর্ব করে দেন লিকুইডে গেছো।
সো তাহলে লিকুইডের স্ট্রাকচার ছেড়ে তুমি সলিডের স্ট্রাকচারে আসতে সময় তোমার অ্যাকচুয়ালি কি হবে ব্যাপারটা আমি তোমাদেরকে বলবো, এটা এই ডিসকাশন শেষে তুমি তখন বুঝতে পারবা, ঠিক আছে ওয়াসি? এই ওকে ডিসকাশনটা আমরা ভাইয়া, শেষ করি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ওকে ভাইয়া, ভাইয়া thank তো you. এটা তো কাউন্ট হয় না, না? এটা কাউন্ট হয় না বলতে বুঝি নাই। মানে এটা তো টেম্পারেচার আসে না দেখে, মানে ওই তো টেম্পারেচার। টেম্পারেচারের চেঞ্জের কাজে আসে না, কিন্তু সে স্টেট চেঞ্জের কাজ করতেছে, এটা আমাদের ক্যালকুলেশনে নেওয়া লাগবে, কাজ আছে এটা একটু। হ্যাঁ, এটা আমরা ডিসকাশনটা শেষ করলে পরে পুরোটা বুঝতে পারবো। ওকে, আচ্ছা। সো তাহলে হোয়াট ইজ বিং ডান ওভার হিয়ার, যে এই পোরশনটার জন্য দিস ইজ কল্ড ল্যাটেন্ট হিট, এন্ড মেল্টিং কে আরেকটা নাম বলে, মেল্টিং ইজ অলসো কল্ড ফিউশন। সো তাহলে এটাকে কি বলা হয়? দিস ইজ কল্ড ল্যাটেন্ট হিট অফ ফিউশন। এই টার্মটা কি তোমরা আগে শুনছো স্ট্যান্ডার্ড 7 এ পড়তে সময়? না জি না ভাইয়া। ভাইয়া, আচ্ছা, সো তাহলে যেটা আমি সাসপেক্ট করছিলাম যে তোমাদের অ্যাকচুয়ালি সিলেবাস থেকে এটা বাদ দিয়ে দিছে। তো তাহলে ল্যাটেন্ট হিট অফ ফিউশনটা কি, এটা আমরা যদি ডিফাইন করি সো তাহলে পরে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। ল্যাটেন্ট হিট অফ ফিউশন এটা কি জিনিস? ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি that is required to convert a solid into liquid। যে একটা সলিড পার্টিকেল ছিল, এখন এই সলিড পার্টিকেলটা তার মেল্টিং টেম্পারেচার রিচ করলো, এখন এই মেল্টিং টেম্পারেচার রিচ করার পরেই সাথে সাথে সে লিকুইডে কনভার্ট হয়ে যায় না। সে কি করে? মেল্টিং টেম্পারেচার রিচ করার পর even if we supply heat energy, the temperature does not change. কি হয়? The heat energy that we are supplying is being used up to convert the solid into a liquid. So তাহলে এই যে এই সময় যতটুকু হিট এনার্জি, এই যে এই পোরশন, এখানে একটা এক্স অ্যাক্সিস এর ভ্যালু আছে না, এতটুকু। তো এই যে এতটুকু এনার্জির যে ভ্যালুটা, দিস এনার্জি ইজ দ্য ল্যাটেন্ট হিট অফ ফিউশন। যে একটা সলিড পার্টিকেল তার মেল্টিং টেম্পারেচার রিচ করার পর পুরাপুরি লিকুইডে কনভার্ট হওয়ার আগ পর্যন্ত যতটুকু হিট এনার্জি অ্যাবজর্ব করে, ওইটাকে আমরা কি বলি? দ্য ল্যাটেন্ট হিট অফ ফিউশন ফর দ্য সলিড। বুঝতে পারছো কি বললাম? ওকে, তো তাহলে এখন এখানের মধ্যে কাজটা কি হলো ব্যাপারটা খেয়াল করো। নাও ওভার হিয়ার, এই জায়গাটায়, হ্যাঁ, এই জায়গাটায় এখন কি হয়ে গেছে? সবগুলা সলিড এখন পুরাপুরি কিসে কনভার্ট হয়ে গেছে? লিকুইডে কনভার্ট হয়ে গেছে না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এখন যখন নাকি সব সলিড পুরোটা লিকুইডে কনভার্ট হয়ে গেছে, এখন আবার কি হবে? এখন যদি আমরা হিট সাপ্লাই করি তখন আবার তার টেম্পারেচার কি করবে? বাড়তে থাকবে, ইনক্রিজ করবে। ভেরি গুড। তো তাহলে এখন আবার তার টেম্পারেচারটা কি করবে? ইট উইল কিপ অন ইনক্রিজিং। ইনক্রিজ করতেছে 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 করতেছে, কিন্তু কতটুকু পর্যন্ত করবে? যতটুকু পর্যন্ত বয়লিং পয়েন্ট। এক্সিলেন্ট। সো তাহলে বয়লিং পয়েন্টের আগ পর্যন্ত কি করতেছি? দ্য হিট এনার্জি দ্যাট উই আর সাপ্লাইং ইজ বিং ইউজড আপ টু ইনক্রিজ দ্য টেম্পারেচার। ওকে, সো তাহলে বয়লিং পয়েন্টের আগ পর্যন্ত কি হইতেছে? দ্য লিকুইড ইজ বিং হিটেড, সো তাহলে লিকুইডের টেম্পারেচার বাড়তেছে। সো তাহলে এটা কি পয়েন্ট? বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট, ভেরি গুড। সো তাহলে দিস ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য লিকুইড। সো তাহলে এই পয়েন্টে লিকুইডটা কি হচ্ছিল? এই জায়গাটায়, এই পোরশনটায় হিট এনার্জি দিচ্ছে, টেম্পারেচার বাড়তেছে, হিট এনার্জি দিচ্ছে, টেম্পারেচার বাড়তেছে। হোয়াট ওয়াজ বিং ডান? লিকুইড ওয়াজ বিং হিটেড, লিকুইড বিং হিটেড। সো এখন এই যে লিকুইডটাকে হিট করতেছে করতেছে করতেছে, দেন ইভেন্চুয়ালি কি করলাম? তার বয়লিং পয়েন্ট রিচ করলাম। এখন আবার কি হবে এটা তোমরা এখন প্রেডিক্ট করতে পারতেছো। সলিডের জন্য অলরেডি এক্সপ্লেনেশন দিয়ে আসছি আমরা।
যে এখন বয়লিং পয়েন্ট রিচ করার পর even if we keep on supplying the heat energy, the temperature will not increase for a certain amount of time. টেম্পারেচারটা কি থাকবে? কনস্ট্যান্ট। তাই এখন এই যে আমরা হিট এনার্জি সাপ্লাই করলাম কিন্তু টেম্পারেচারটা চেঞ্জ হইলো না, তো তাহলে what is being done to the heat energy that we are supplying? The heat energy is being converted to, or the heat energy is actually being used up to change the structure of the liquid to attain the structure of a gas. যে লিকুইডের স্ট্রাকচার ভেঙে কি করবে? একটা গ্যাসিয়াস স্ট্রাকচার অ্যাটেইন করবে। তো এখন লিকুইডের স্ট্রাকচারে কি পার্টিকেল গুলির অ্যারেঞ্জমেন্ট গুলি আরো কাছাকাছি ছিল না? সো এখন লিকুইডের থেকে গ্যাস হওয়ার জন্য কি লাগবে? পার্টিকেল দ্বারা আরো এনার্জি গেইন করতে হবে। সো এই সময় এই কাজটা করে, বুঝতে পারছো? যে এখানের মধ্যে আবার একটা ল্যাটেন্ট হিট, কিন্তু এই ল্যাটেন্ট হিটটা কি কাজে? এই ল্যাটেন্ট হিটটাকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। ঠিক আছে, এই ল্যাটেন্ট হিটটাকে কি বলা হয়? দিস ল্যাটেন্ট হিট ইজ কল্ড ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। যে আমাদের বয়লিং টেম্পারেচার রিচ করার পর ইভেন ইফ উই আর কিপ অন অ্যাডিং হিট এনার্জি, তাইলে পরেও কি হয় না? টেম্পারেচার বাড়ে না, টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে যায়। সো তাহলে এই যে আমরা হিট এনার্জি দিচ্ছি, কোথায় যাচ্ছে হিট এনার্জিটা? হিট এনার্জিটা লিকুইডের স্ট্রাকচার ভেঙে গ্যাসিয়াস স্ট্রাকচার বানানোর জন্য কাজে লাগতেছে। সো তাহলে এইটা একটা ব্যাপার যে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশনের কাজ। এখন যখন নাকি সব লিকুইড আবার পুরোটা কি হয়ে গেছে? গ্যাসে কনভার্ট হয়ে গেছে, তখন আবার কি হবে? আবার টেম্পারেচার বাড়বে। আবার টেম্পারেচার ওরকম বাড়তে থাকবে। দেন আবার অনেকগুলা কাজ হয় ওরকম, তোমরা ওগুলা বড় হইলে পরে নামগুলা জানবা। এমনিতে অনেকজনের জানার কথা, যারা নাকি এমনিতে আলাদা অনেকগুলা এক্সট্রা জিনিস দেখো, তারা জানো যে এর পরের স্টেট অফ ম্যাটারটা কি? প্লাজমা, এরপর বোস আইনস্টাইন কনডেনসেট, এইসব অনেকগুলা নাম তোমাদের জানার কথা, অনেকজন এরকম ঘাটাঘাটি করো। তো তাহলে ওই ব্যাপারগুলোতে আমরা যাব না। আমাদের আইজিসিএসসি সিলেবাসের মধ্যে যে স্ট্যান্ডার্ড 8 এর সিলেবাস আর আইজিসিএসসি সিলেবাস তো সেম। তো তাহলে এখানের মধ্যে বেসিক্যালি আমরা কি করতেছি? এই জায়গাটায় লাস্ট আমাদের শুধু জানতে হবে যে এখানে হোয়াট ইজ বিং ডান? গ্যাস বিং হিটেড। তো তাহলে আজকে আমরা ফার্স্টে অনেক বড় একটা নতুন জিনিস শিখছি। কি নতুন জিনিস শিখছি? whenever a state is changing, যে একটা ম্যাটারের স্টেট যখন নাকি চেঞ্জ হইতে নিবে, তখন কি হবে? টেম্পারেচার উইল রিমেইন কনস্ট্যান্ট, তাই না? যে একটা ম্যাটারের স্টেট চেঞ্জ হইতে সময় কি করবে? টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। যে উই আর সাপ্লাইং হিট এনার্জি, কিন্তু টেম্পারেচারটা চেঞ্জ হবে না। ওকে, হ্যাঁ শুভা বলো। আচ্ছা ভাইয়া, ল্যাটেন্ট হিট যখন হয় তখন তো টেম্পারেচার মানে হিট এনার্জিতে কোনো কাজ দেয় না, না ওই টাইমে? হিট এনার্জিটা কি করতেছে আসলে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, বেসিক্যালি হোয়াট ইজ হ্যাপেনিং, এখানের মধ্যে আমরা যদি বক্সগুলাকে তাহলে বুঝতে পারবো। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ ভাই। আচ্ছা, সো ওয়াইফাই চলে গেছে, আমার মোবাইল ডেটা দিয়ে আবার অন করছে আর কি। ওকে, সো তাহলে আমরা যেটা বলতেছিলাম যে সুভা যে কোয়েশ্চেনটা করছো যে এই হিট এনার্জি তাহলে কোনো কাজ নাই, অ্যাকচুয়ালি কাজ নাই এমন না, এটার কাজ আছে। ওইটা বোঝানোর জন্য এই যে তোমরা কেমিস্ট্রিতে এরকম ড্র করছিলে না, সলিডের স্ট্রাকচার দেখতে কেমন, লিকুইডের স্ট্রাকচার দেখতে কেমন, এমন জিনিসগুলা। তো হ্যাঁ এখন হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। এই ডায়াগ্রাম গুলা এখানের মধ্যে যদি আমরা দেখি,
একটা সলিডের স্ট্রাকচার এরকম কি থাকে, একটা হলো রেগুলার টাইট প্যাকিং, দেন মোড অফ মুভমেন্টটাকে শুধু জায়গার মধ্যে থেকে কি করতে পারবে, শুধু ভাইব্রেট করতে পারবে, তাই না? সো এখন ব্যাপারটা একটু লজিক্যালি চিন্তা করো, যে যখন নাকি আমরা হিট দিচ্ছি, হিট দিলে পরে তার ভাইব্রেশনটা বাড়তেছে, ভালো কথা, কিন্তু তার এই যে পার্টিকেল গুলার কি ছিল, মুভমেন্টটা অনেক কম ছিল না, বলতো শুভা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো এখন যখন নাকি আমরা মেল্টিং টেম্পারেচার রিচ করলাম, তখনও তো সে সলিডই আছে, ওকে? মেল্টিং টেম্পারেচার রিচ করার পর তখনই সে সাথে সাথে লিকুইডে কনভার্ট হয় নাই। এখন যখন নাকি মেল্টিং টেম্পারেচার রিচ করছে, তখন আমরা যে যত হিট এনার্জি দিচ্ছি, তখন হিট এনার্জি দেওয়াতে কি হয়, তখন তার স্ট্রাকচারটা এরকম রেগুলার প্যাটার্ন থেকে ইরেগুলার এরকম একটা প্যাটার্নের মধ্যে চলে যায়, যে এতক্ষণ তো রেগুলার একটা প্যাটার্নের মধ্যে পার্টিকেল গুলি ছিল, এখন কি থাকবে, the particles are in irregular haphazard way, যে পার্টিকেল গুলো একটার উপর দিয়ে আরেকটা রোল ওভার করতে পারতেছে, এমন টাইপের। সো তাহলে এখানের মধ্যে কি পার্টিকেলদের এনার্জি কি বাড়লো নাকি কমলো? বাড়লো। পার্টিকেলদের এনার্জি বাড়লো না? সো তাহলে এই যে পার্টিকেলদের এনার্জি বাড়তেছে, এই পার্টিকেলের এনার্জিটা তারা কোথা থেকে পাচ্ছে? এই এনার্জিটাই তারা পায় ওই ল্যাটেন্ট হিট অফ ফিউশন থেকে, বুঝতে পারছো? এই যে পার্টিকেল গুলা তারা যে এখন একটু ফ্রিলি মুভ করতে পারে, সলিডে যতটুকু না ফ্রিলি মুভ করতে পারতো, লিকুইডে এর থেকে আরো বেশি ফ্রিলি মুভ করতে পারে। তো তাহলে এখন কি করতেছে, তারা আরো বেশি কাইনেটিক এনার্জি আছে তাদের মধ্যে, এন্ড তারা কি করতে পারতেছে, তাদের স্ট্রাকচারটা ভেঙে তারা কি করলো, এখন লিকুইডের স্ট্রাকচার অ্যাটেইন করলো, যে পার্টিকেল গুলার মধ্যে সেপারেশন বেড়ে গেছে। সো তাহলে এখন তাদের কি, the particles have more energy, and where did this energy come from? This energy came from the latent heat of fusion, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। সো তাহলে ল্যাটেন্ট হিট অফ ফিউশন দিয়ে কি হয়েছে, ল্যাটেন্ট হিট অফ ফিউশন দিয়ে এই যে সলিডের স্ট্রাকচারটা, এই সলিডের স্ট্রাকচারটা ভেঙে লিকুইডের স্ট্রাকচার অ্যাটেইন করছে, মানে সলিডের স্ট্রাকচারে পার্টিকেল গুলার যে ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলার এনার্জি ছিল কম, যে তারা এত ফ্রিলি মুভ করতে পারতেছিল না, এখন লিকুইডের স্ট্রাকচার অ্যাটেইন করাতে কি হয়েছে, পার্টিকেলদের এখন আরো এনার্জি বেশি হয়ে গেছে, তারা কি করতে পারতেছে, মোর ফ্রিলি মুভ করতে পারতেছে, একটা লেয়ার আরেকটা লেয়ারের উপর দিয়ে স্লাইড করে যাইতে পারতেছে। সো তাহলে এই যে এনার্জিটা তারা পাচ্ছে, কোন জায়গা থেকে পাচ্ছে, ফ্রম দিস পোরশন, যে ল্যাটেন্ট হিট অফ ফিউশন, যে মেল্টিং পয়েন্ট রিচ করতে সময় আর যখন রিচ করছে, তখন শুধু কি ভাইব্রেশনটা অনেক বেশি ভিগরাস হয়ে গেছে, এটা ছাড়া কিছুই না। প্যাকিং তখনও কি আছে, রেগুলার প্যাকিং এ আছে। দেন যখন নাকি আমরা আরো মেল্টিং টেম্পারেচার রিচ করার পরে আরো যখন নাকি হিট দিচ্ছি, তখন কি হইতেছে, ভাইব্রেশন এত বেশি বেড়ে গেছে যে তখন তাদের বন্ড গুলি, যেটা শ্রাবণ বললো যে তারা এরকম বন্ড গুলি ভেঙে কি করা শুরু করে, সলিড গুলি লিকুইডে কনভার্ট হওয়া শুরু করে। তো তাহলে তখন কি হবে, এই যে রেগুলার প্যাকিংটা ভেঙে পার্টিকেল গুলির মধ্যে যে সেপারেশন বেড়ে গেল, তো তাহলে সেপারেশন বাড়লে তাদের এনার্জি বাড়বে। তো এই যে তাদের এনার্জিটা বাড়তেছে, এই এনার্জিটা তারা কোথা থেকে পাচ্ছে, দিস এনার্জি ইজ অ্যাকচুয়ালি বিং অ্যাটেইনড ফ্রম দ্য ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ওকে? সো তাহলে এই ল্যাটেন্ট হিট অফ ফিউশনটা অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজে আসে না, এরকম না, সে কি করে, এই যে স্ট্রাকচারটা চেঞ্জ করার কাজ করলো, ওকে? দেন আবার এই যে লিকুইডের স্ট্রাকচার ভেঙে যদি এখন একটা গ্যাসে কনভার্ট হয়, গ্যাসে কি পার্টিকেল গুলো আরো দূরে দূরে থাকবে, দেন তারা র্যান্ডমলি এক একজন এক এক দিকে এরকম মুভ করবে অনেক হাই কাইনেটিক এনার্জিতে। তো তার মানে কি, তাদের এনার্জি আরো বেশি। সো তাহলে লিকুইডটা কি করবে, লিকুইডটাকে হিট করতেছে, টেম্পারেচার বাড়তেছে, হিট করতেছে, টেম্পারেচার বাড়তেছে, এরকম বাড়তে 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 বয়লিং পয়েন্ট রিচ করলো। দেন এই বয়লিং পয়েন্টে এসে আবার টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে গেছে। সো তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, এই লিকুইডের স্ট্রাকচারে যে এখানে তো তাও পার্টিকেল গুলো একটার সাথে আরেকটা এরকম কন্ট্যাক্টে ছিল, এখন গ্যাসিয়াস স্ট্রাকচারে কি হবে সুভা, গ্যাসিয়াস স্ট্রাকচারে পার্টিকেল গুলি একদম ফার অ্যাপার্ট ফ্রম ওয়ান অ্যানাদার চলে যাবে। সো তখন কি তাদের আরো এনার্জি লাগবে। সো ওই এনার্জিটা তারা কোন জায়গা থেকে পায়, latent energy of evaporization. ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন থেকে। সো তাহলে এইগুলো হলো আমাদের ল্যাটেন্ট হিটার কাজ। এখন ওয়াসির কোয়েশ্চেনটা, যে ওয়াসি যেটা বলছো, এখন গ্যাস থেকে যদি আবার লিকুইডে আসে,
তো তাহলে ব্যাপারটা দেখো, তোমরা কেমিস্ট্রিতে এই জিনিসটা পড়ছো না? কি জিনিস? যে তোমার বন্ড ব্রেক করতে সময় কি লাগে? ওয়াসি, বন্ড ব্রেক Heat করতে energy. সময় তোমার এনার্জি দিতে হয়, এনার্জি লাগে, হ্যাঁ হ্যাঁ। আর বন্ড মেক করলে পরে, বন্ড ক্রিয়েট করলে পরে তখন এনার্জি রিলিজ করে না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ তাহলে ভাইয়া। তো তাহলে এইখানের জন্য ব্যাপারটা সেম, যে দেখো লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হইতে সময় তোমার বন্ড গুলি ভেঙে গ্যাসে কনভার্ট হওয়া লাগছিল। সো তাহলে ইউ হ্যাড টু গিভ দ্য ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন অফ এনার্জি। তোমার এনার্জিটা দিতে হয়েছে লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করার জন্য। এখন গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হইতে সময় তখন কি করবে? তুমি যত হিট দিয়ে লিকুইড থেকে গ্যাসে নিছিলা, এখন গ্যাস থেকে লিকুইডে আসতে সময় তত হ্যাঁ, অ্যামাউন্ট অফ এনার্জি সে কি করবে? ছেড়ে দিবে, রিলিজ করে দিবে। বুঝতে পারছো? ওয়াসি? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, সো তাহলে এরকম সেম ওয়েতে আমরা এটাও বলতে পারি যে সলিড থেকে লিকুইডে যাইতে সময় তোমার ল্যাটেন্ট হিট অফ ফিউশন সমান এনার্জি দিতে হয়েছিল। এখন লিকুইড থেকে সলিডে আসতে সময় সেম অ্যামাউন্ট অফ এনার্জি কি করবে? তখন রিলিজ করবে। ওকে, আচ্ছা সুভার কি কোশ্চেন আছে বলো? ভাইয়া, তো যখন হিট এনার্জি দিয়ে যখন গ্যাসে ফর্ম করি, তো তখন কি মানে এনার্জিটা কি গ্যাসের মধ্যে রয়ে যায়? এনার্জিটা কি হয় বুঝি নাই। এনার্জিটা কি গ্যাসের মধ্যে রয়ে যায়? হ্যাঁ, এনার্জিটা গ্যাসের মধ্যে রয়ে যায়। ওই যে গ্যাসের পার্টিকেল গুলা যে এত হাই কাইনেটিক এনার্জিতে মুভ করতে পারতেছে, গ্যাসের পার্টিকেল গুলা যে এত দূরে দূরে থাকতে পারতেছে, তো তাদের পার্টিকেলের মধ্যে স্টোর থাকে। তো তাহলে যখন নাকি আবার ঠান্ডা করব গ্যাসটাকে, তখন আবার কি হবে? তারা পার্টিকেল গুলি আর দূরে দূরে থাকতে পারবে না, তখন তারা আবার ক্লোজ টুগেদার এসে গ্যাস থেকে আবার লিকুইডে কনভার্ট হবে। বুঝতে পারছো? যে যখন নাকি লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করব তখন হিট এনার্জি দিচ্ছি, তারা ওই এনার্জি ইউজ করে পার্টিকেল গুলোর মধ্যে সেপারেশন বাড়াইতেছে। তো পার্টিকেল গুলোর মধ্যে সেপারেশন বাড়ায় কি করলো? দূরে দূরে সরে গ্যাসে কনভার্ট হইলো। এখন যখন নাকি গ্যাস থেকে লিকুইডে আসবে তখন কি হবে? গ্যাস গুলা তাদের এনার্জিটা বেশি দেখেই তো পার্টিকেল গুলো দূরে দূরে ছিল। তো তাহলে গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হইতে সময় তখন কি করবে? পার্টিকেল গুলা তখন কাছাকাছি এসে দেন তাদের এনার্জিটা রিলিজ করতে থাকবে। বুঝতে পারছো শোভা কি বললাম? হ্যাঁ ভাইয়া। আর ভাইয়া, যখন ল্যাটেন্ট হিটটা কাজ করে, তো তখন তো টেম্পারেচারে কোনো কাজে দেয় না, তো টেম্পারেচারটা কমে যাওয়ার কথা না? টেম্পারেচার তখন তো কমে না। এখানের মধ্যে তোমার পার্টিকেলের টেম্পারেচারের ব্যাপারটা ইন্টারনাল এনার্জি নামের একটা এনার্জির উপরে ডিপেন্ড করে, বুঝছো? এখন ইন্টারনাল এনার্জি এইসব ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এ টুর পড়া, এগুলো অ্যাকচুয়ালি এখন তোমাদের নাই। তো এর জন্য এটা নিয়ে আমি ডিসকাস করতে চাচ্ছি না আর কি, যে শুধু শুধু অনেকজন যতটুকুই বুঝছে ওই জিনিসটা আবার গোলায় ফেলবে ইন্টারনাল এনার্জির কথাটা বললে। ওকে ভাইয়া। ঠিক আছে, ওইটা আমরা বড় হইলে পরে এটা শিখে নিব। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। আমাদের প্রেসার বাড়াইলে বা প্রেসার কমাইলে এরকম স্টেট চেঞ্জে মানে হ্যাঁ, change এফেক্ট আসে। মানে কেন? টেম্পারেচার বাড়াইলে টেম্পারেচার কমাইলে কি বলে, প্রেসার বাড়াইলে প্রেসার কমাইলে পরে এখানে আমাদের স্টেট চেঞ্জের একটা চেঞ্জ আসে। কেন হয় ব্যাপারটা অ্যাকচুয়ালি তোমরা এই জিনিসটা আমি ডিসকাস করতাম। ভেরি গুড, তুমি এই কোশ্চেনটা করছো, সো তাহলে এটা নিয়ে আমরা অলরেডি এখন ডিসকাস করতে পারবো। তোমরা কি বলে, এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের জানার কথা না। মনে করো, আচ্ছা প্রেসার কুকার তো চিনো সবাই নাকি? প্রেসার কুকার, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, চিনি। আচ্ছা Yes. প্রেসার কুকারে কি করে? প্রেসার কুকারের কাজটা কি? টু কুক ফুড কুইকলি। কেন? নরমাল ডেকচিতে রান্না করলে পরে কি হয়, যে নরমাল ডেকচিতে যেটা অ্যাকমপ্লিশ করা যায় না, প্রেসার কুকারে কি এমন স্পেশাল জিনিস আছে যে ওখানে খাবারটা তাড়াতাড়ি রান্না হইতে পারে? ইট স্টোরস ওখানে হিট এনার্জি মনে হয় বেশি দেয়। কি হয় বুঝি নাই। না, আমি গেস করছিলাম হিট এনার্জি মেবি বেশি দেয়। আচ্ছা, আর এটা কি কি আইডিয়া আছে? স্টিম জমা হওয়ার জন্য প্রেসার বাইরে যায়, ইন্টারনাল প্রেসার। স্টিম জমা হওয়ার জন্য ইন্টারনাল প্রেসার বাড়ে, হ্যাঁ বাড়লো, তো তাইলে পরে খাবার কেন তাড়াতাড়ি গরম হবে?
এটা normal- এনার্জি কনজার্ভ করে বেশি, এটা এনার্জি কম এসকেপ করতে দেয়, এজন্য বেশি তাড়াতাড়ি কুক হয়। এইটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কেমন, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং যে প্রেসার কুকার অ্যাকচুয়ালি তাড়াতাড়ি রান্না করতে দেয়, অর ইট অ্যালাউস ফুড টু বি কুক ভেরি কুইকলি। কিন্তু এটা কেন? দ্য রিজন ইজ টেম্পারেচার বাড়লে কি বলে, প্রেসার বাড়লে পরে কি হয়, প্রেসার বাড়লে পরে তোমার বয়লিং টেম্পারেচারটা এলিভেট হয়, যে বয়লিং টেম্পারেচার বেড়ে যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হলো এরকম যে কোন একটা কিছু বয়েল করবে নাকি না, ওইটা ডিপেন্ড করে এই যে লিকুইডের পার্টিকেল গুলি আছে না, মনে করে এটা একটা দেখছে, এটার মধ্যে এরকম লিকুইড পার্টিকেল গুলি আছে। এখন লিকুইড পার্টিকেলরা কি করে, দে হ্যাভ আ প্রেসার কল্ড ভেপার প্রেসার। ঠিক আছে, তাদের একটা প্রেসার আছে যেটার নাম হলো ভেপার প্রেসার। এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে পড়ানো হয় না, which is very unfortunate because এটা আমাদের সিলেবাসে নাই। আর আরেকটা প্রেসার তো অলরেডি আমরা জানি যে অ্যাটমসফিয়ার সবার উপর একটা প্রেসার এক্সার্ট করে, which is known as what? atmospheric pressure. ভেরি গুড, অ্যাটমসফেরিক প্রেসার। তো তাহলে ব্যাপারটা কি হয় দেখো, আমরা নরমালি যখন নাকি বলি যে ওয়াটারের বয়লিং টেম্পারেচার হলো 100 ডিগ্রি সেলসিয়াস, তখন আমরা অ্যাকচুয়ালি কি মিন করি, তখন আমরা মিন করি যে নরমাল রুম টেম্পারেচার এন্ড প্রেসারে। সো তাহলে রুম টেম্পারেচার এন্ড প্রেসারে অ্যাটমসফেরিক প্রেসার কত, 100 কিলো প্যাসকেল, তাই না? নরমাল রুম টেম্পারেচার এন্ড প্রেসারে অ্যাটমসফেরিক প্রেসার হলো 100 কিলো প্যাসকেল। নাও ইন অর্ডার ফর আ লিকুইড টু বয়েল, হ্যাঁ, একটা লিকুইডের বয়েল হওয়ার জন্য কি করতে হয় আসলে, ভেপার প্রেসার মাস্ট এক্সিড দ্য অ্যাটমসফেরিক প্রেসার। বুঝতে পারছো যে কি করতে চায় অ্যাকচুয়ালি লিকুইডের এই পার্টিকেল গুলা, দে অ্যাকচুয়ালি ওয়ান্ট টু এসকেপ ফ্রম দ্য লিকুইড সারফেস। বুঝতে পারছো, লিকুইডের এই পার্টিকেল গুলা কি করে, তাদের যতটুকু হিট এনার্জি আছে তারা এই হিট এনার্জি দিয়ে কি করতে চায়, তারা এই হিট এনার্জি দিয়ে এসকেপ করে বের হয়ে চলে যেতে চায়। দে ওয়ান্ট টু গেট কনভার্টেড টু গ্যাস। কিন্তু তাদেরকে গ্যাসে কনভার্ট হওয়া থেকে কে আটকায়, অ্যাটমসফেরিক প্রেসার। যে অ্যাটমসফেরিক প্রেসার তুমি যত বেশি দিবা, অর লিকুইডের উপরে তুমি প্রেসার যত বেশি এক্সার্ট করবা, তখন কি হবে, তোমার মনে করো নরমাল রুম টেম্পারেচার এন্ড প্রেসারে অ্যাটমসফেরিক প্রেসার কত, 100 কিলো প্যাসকেল না? হ্যাঁ নরমাল ভাইয়া। রুম টেম্পারেচার এন্ড প্রেসারে প্রেসার হলো 100 কিলো প্যাসকেল। সো তাহলে ভেপার প্রেসারে 100 কিলো প্যাসকেল কে ওভারকাম করলে সুন্দর মতো কি হয়ে যেতে পারবে, দ্য লিকুইড উইল স্টার্ট বয়েলিং। কিন্তু তুমি যদি কি করো, এখন অ্যাটমসফেরিক প্রেসার তো আছেই, প্লাস একটা এক্সট্রা প্রেসার যদি দিয়ে রাখো, এখন যদি প্লাস তুমি একটা এক্সট্রা প্রেসার দিয়ে রাখো, তখন কি হবে, অ্যাটমসফেরিক প্রেসার যে 100 কিলো প্যাসকেল রিচ করতে ওয়াটারের টেম্পারেচার লাগে কত, 100 ডিগ্রি সেলসিয়াস। সো এখন অ্যাটমসফেরিক প্রেসার তো আছেই, আরো এখানের মধ্যে এক্সট্রা একটা প্রেসার তুমি এক্সার্ট করে রাখতেছো। সো তাহলে এইটার জন্য তোমার লিকুইডটা আগে যে 100 ডিগ্রি সেলসিয়াসে সে বয়েল হয়ে যেতে পারতো, এখন কি সে 100 ডিগ্রি সেলসিয়াসে বয়েল হইতে পারবে? এখন সে আর 100 ডিগ্রি সেলসিয়াসে বয়েল হইতে পারবে না। কেন পারবে না? বিকজ the pressure exerted on the liquid is greater than the atmospheric pressure. So তাহলে আগে ভেপার প্রেসার অ্যাটমসফেরিক প্রেসারকে ওভারকাম করে ফেলতে পারতো এট 100 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারতেছো কি বলতেছি ওয়াসি? যে এখানের মধ্যে কি হইতেছে, আগে 100 ডিগ্রি সেলসিয়াসে ভেপার প্রেসারটা কি করতে পারতো, অ্যাটমসফেরিক প্রেসারটাকে ওভারকাম করতে পারতো, সো ইট কুড ইজিলি গেট কনভার্টেড টু গ্যাস। কিন্তু এখন যখন নাকি আমরা এক্সট্রা একটা প্রেসার এক্সার্ট করে রাখতেছি, সো তাহলে অ্যাটমসফেরিক প্রেসার প্লাস ওই এক্সট্রা প্রেসার এটাকে ওভারকাম করতে 100 ডিগ্রি সেলসিয়াসে কি কাজ হবে নাকি টেম্পারেচার আরো বেশি লাগবে? হ্যাঁ, বুঝতেছি না। বুঝতেছো না? হ্যাঁ, ভিডিও পাঠাবো আবিদ, এখানের মধ্যে বলতেছে কি খেয়াল করো, নরমালি ওয়াটার কত ডিগ্রি সেলসিয়াসে বয়েল হয় এটা বলো। 100
100 ডিগ্রি 100 degree. সেলসিয়াস। তো তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসে কেন বয়েল হয়? Because at 100 degree Celsius or 100 degree Celsius temperature is enough to make the vapor pressure become greater than the atmospheric pressure. বুঝতে পারতেছো কি বলতেছি? হ্যাঁ বুঝছি। নরমাল রুম টেম্পারেচার এন্ড প্রেসারে vapor pressure জিনিসটা কি? vapor pressure is the tendency of the liquid particles to get converted to gas. বুঝতে পারছো রাফিদ? এখানের মধ্যে vapor pressure এর অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি? ওই ডেফিনেশনটা তুমি এখানে গুগল করে দেখতে পারো, বাট বেসিক আইডিয়াটা হলো এইটা। কি জিনিস? যে দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি অর pressure exerted by the liquid particles to get converted to gas. ওকে, তো তাহলে vapor pressure এই জিনিসটার মানেটা কি? সে যখন নাকি লিকুইডের থেকে গ্যাসে কনভার্ট হইতে চায় ওই সময় যে প্রেসারটা এক্সার্ট করে ওটাকে আমরা ভেপার প্রেসার বলি। তো তাহলে ভেপার প্রেসার যদি অ্যাটমসফেরিক প্রেসারের থেকে বেশি হয়, ওয়াসি, ভেপার প্রেসার যদি অ্যাটমসফেরিক প্রেসারের থেকে বেশি হয় তাহলে কি করতে পারবে? লিকুইডটা বয়েল করতে পারবে। আর যদি ভেপার প্রেসারটা অ্যাটমসফেরিক প্রেসারকে ওভারকাম করতে না পারে তো তাহলে কি করতে পারবে না? সে বয়েল করতে পারবে না। বুঝতে পারছো এতটুকু? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন বলতেছি যে 100 ডিগ্রি সেলসিয়াসে তো নরমাল রুম টেম্পারেচার এন্ড প্রেসারে পারলো, এটা আমরা সবাই জানি। কিন্তু এখন যদি আমরা অ্যাটমসফেরিক প্রেসার সহ আরো এক্সট্রা একটা প্রেসার এক্সার্ট করি, যে মনে করো এরকম প্রেসার কুকারে যেরকম ঢাকনা লাগাই দেই, যে একদম সিল করে দেই, যে কোনো লিকুইডকে যে ওখানের মধ্যে সে ভেপারে কনভার্ট হয়ে গেলে পরে ওটাকে কি করতে দিব না, আমরা এসকেপ করতে দিব না, যেটা শ্রাবণ বলছে যে কি করব, উই উইল এক্সার্ট an extra pressure on the liquid. So তাহলে তখন কি হবে? তখন the pressure being exerted on the liquid ওইটাকে অ্যাটমসফেরিক প্রেসারের সমান থাকবে নাকি অ্যাটমসফেরিক প্রেসার থেকে বেড়ে যাবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। অ্যাটমসফেরিক প্রেসার থেকে বেড়ে যাবে। দ্যাটস ভেরি গুড। সো তাহলে অ্যাটমসফেরিক প্রেসার থেকে যদি বেড়ে যায়, এখন তাহলে তুমি ভেপার প্রেসারের কথাটা চিন্তা করো, যে এতক্ষণ ভেপার প্রেসারটা কি করতে পারতেছিল? 100 ডিগ্রি সেলসিয়াসেই অ্যাটমসফেরিক প্রেসারটাকে ওভারকাম করে ফেলতে পারতেছিল। কিন্তু এখন যখন নাকি প্রেসারটা নট অনলি অ্যাটমসফেরিক প্রেসার, একটা এক্সট্রা প্রেসারও আছে, সো তাহলে আগে যে জাস্ট 100 ডিগ্রি সেলসিয়াসে লিকুইডটা বয়েল করতে পারতো, এখন সে কি আর 100 ডিগ্রি সেলসিয়াসে বয়েল করতে পারবে? না ভাইয়া। এখন তাহলে টেম্পারেচারটা কি লাগবে? আরো বেশি লাগবে, তাই না? যে ইন অর্ডার টু ওভারকাম দ্য এক্সট্রা প্রেসার অ্যাজ ওয়েল, যে অ্যাটমসফেরিক প্রেসার তো আছেই, প্লাস আর ওই এক্সট্রা প্রেসারটা ওভারকাম করার জন্য কি লাগবে? দ্য টেম্পারেচার রিকোয়ার্ড টু বয়েল উইল নাও বি গ্রেটার দ্যান 100 ডিগ্রি সেলসিয়াস। সো এই কথাটাই শ্রাবণ বলছে, যে কি জিনিস, যে ওরকম এক্সট্রা প্রেসার এক্সার্ট করলে পরে লিকুইডের কি হয়? বয়লিং টেম্পারেচার এখানের মধ্যে চেঞ্জ করা যায়। সো তাহলে এইটা হলো মেইন কাজ। তো এখন যেই কথাটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে কি জিনিস, যে প্রেসার কুকারে কেন তাড়াতাড়ি রান্না করা যায়। ওকে, প্রেসার কুকারে রান্না কেন তাড়াতাড়ি করা যায় ওই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। তো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার, যে প্রেসার যদি বাড়ায় দেয় বয়লিং টেম্পারেচার যে বাড়তেছে। হ্যাঁ ভাইয়া। ওকে, তো তাহলে প্রেসার যদি বেড়ে যায় বয়লিং টেম্পারেচার ইনক্রিজ করে, এতটুকু বুঝলাম। তো তাহলে বয়লিং টেম্পারেচার বাড়লে হাউ ডাজ দ্যাট হেল্প, যে প্রেসার কুকার কেন তাড়াতাড়ি রান্না করতে পারে। তো তাহলে ওই জিনিসটা যদি আমরা দেখি, হোয়াট উইল হ্যাপেন, তোমার মনে করো তুমি মাংস রান্না করতেছো, হ্যাঁ, তুমি মাংস রান্না করতে দিছো প্রেসার কুকারের মধ্যে। এখন তুমি এই প্রেসার কুকারের ঢাকনা সহ এরকম সিল করে লাগায় রাখছো। ওকে, নাও পানি দিয়ে রাখছো, মাংস দিয়ে রাখছো। এখন ব্যাপারটা খেয়াল করো, নরমালি তোমার খোলা যদি ডেকচির মধ্যে তুমি মাংসটা রান্না করতা, তখন কি হইতো? খোলা ডেকচির মধ্যে রান্না করলে পরে প্রেসারটা কতটুকু প্রেসার থাকতো? অ্যাটমসফেরিক প্রেসারের সমান। তো তাহলে লিকুইডটা তখন কি করতো? 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রিচ করলে পরে লিকুইডটা তখন বয়েল হয়ে স্টিম হয়ে এসকেপ করে চলে যেত, বিকজ ওখানে কোনো ঢাকনা দেওয়া নাই, ওর অনেক ভালো মতো সিল করা নাই, যে ঢাকনা দেওয়া থাকলে অন্য কতগুলো জায়গা পাইলে সে কি করতে পারবে? বের হয়ে চলে যেতে পারবে।
কিন্তু প্রেসার কুকার দিয়ে যখন নাকি আমরা একদম সিল করে রাখলাম, কি হইলো আমরা একটু আগে এক্সপ্লেন করে আসছি যে সিল করে রাখলে পরে তখন প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকেও বেশি হয়ে যাবে। সো তাহলে বয়লিং টেম্পারেচার অফ দ্য ওয়াটার উইল ইনক্রিজ। ঠিক আছে, বয়লিং টেম্পারেচার অফ ওয়াটার বাড়লো। এটাই তো আমাদের কোয়েশ্চেন যে বয়লিং টেম্পারেচার বাড়লেই কেন তাড়াতাড়ি রান্না হবে? বিকজ রান্নার আমাদের মেইন পার্টটাই কি? শ্রাবণ বলতো, রান্নার মেইন পার্টটাই হলো যে খাবারের ভিতরে ঠিকমতো মশলা ঢুকতেছে নাকি, তাই না? যে খাবারটা ঠিকমতো গরম হইতেছে নাকি, আর খাবারের ভিতরে ঠিকমতো মশলাগুলা যে আমরা যেসব হলুদ মরিচ যত কিছু এখানের মধ্যে দেই সবকিছু ঠিকমতো ওইটার সাথে মিশতেছে নাকি মাংসের ভিতরে। সো এখন নরমালি তোমার যে লিকুইডটা 100 ডিগ্রি সেলসিয়াসে বয়েল হয়ে চলে যাইতো, এখন ওই লিকুইডটা যদি কি থাকে তোমার এই কন্টেইনারের মধ্যে ফোর্সফুলি আটকায় থাকে, এখন এই লিকুইডটা কি করবে? তোমার এই মাংসের ভিতরে আরো বেশি দূর পর্যন্ত পেনিট্রেট করবে না? যে এখন তার কি এনার্জিটা অনেক বেশি না বলতো? যে এনার্জি, যে তার টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সে এখনো কি হয় না, গ্যাসে কনভার্ট হয় না, সে এখনো লিকুইড ফর্মে আছে। সো সে এখন কি করবে? দ্য লিকুইড উইল নট বয়েল আপ। সে কন্টেইনারের ভিতর সিল আছে, সো তাহলে সে অন্য কোনো জায়গায় এসকেপ করতে পারতেছে না। তো সে এখন কি করবে? নরমালি যেই মশলাগুলা মাংসের ভিতরে ঠিক মতো ঢুকতো না, এখন এই মশলাগুলাও কি করতে পারবে সুন্দর মতো? ইট উইল এন্টার দ্য মিট। বুঝতে পারতেছো শ্রাবণ? তো তাহলে এইভাবে করে কি হইতেছে, তোমার নরমালি ঢাকনা যদি দেওয়া না থাকতো, এই ঢাকনাটা না থাকলে পরে তখন কি হইতো, তোমার পানি এসকেপ করে চলে যায়। দেন তোমরা এরকম আম্মুদেরকে এরকম রান্না করতে সময় দেখবা যে কি করে, পানি ওরকম শুকায় গেলে পরে আবার পানি দেয়, আবার মশলা দেয়, তাইলে যেন ওরকম রান্নাটা ভালো মতো টেস্ট হয়। তো তাহলে প্রেসার কুকারে এই প্রবলেমটা ফেস করা লাগে না। যে প্রেসার কুকারে কি হয় না, বারবার এরকম পানি দেওয়া লাগে না, বিকজ পানিটাকে তো তুমি এসকেপই করতে দিতেছো না, তুমি তো পানিটাকে ওটার ভিতরে আটকায় রাখতেছো। তো তাহলে পানিটা এসকেপ করে চলে যাইতেছিল মানে কি, তুমি ঢাকনা ছাড়া রান্না করতেছো, তখন কি হইতেছে, লিকুইডটা তাড়াতাড়ি বয়েল হয়ে এসকেপ করে চলে যাইতেছে। তো তাহলে খাবারের ভিতরে পানিগুলা ঠিক মতো ঢুকতেছে না, যে পানিগুলা যে মশলা নিয়ে মাংসের ভিতর ঢুকবে ওই কাজটা না করে তারা কি করতেছে, 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রিচ করলে এসকেপ করে চলে যাইতেছে। কিন্তু তুমি যদি এইটা করতে না দাও, তুমি যদি কি করো, প্রেসার কুকার ইউজ করো, যে তুমি একদম সিল করে রাখছো কন্টেইনারটাকে, তখন কি করতে দিবে না, এই যে লিকুইড গুলো 100 ডিগ্রি সেলসিয়াসে এসকেপ করে চলে যাইতেছিল তাদেরকে আর এসকেপ করতে দিবে না। তখন the liquid will have nowhere to go but to enter the flesh or the enter the meat. তো তাহলে তখন এরকম মাংসের ভিতরে যে সুন্দর মতো মাংসের ভিতরে কি করে ফেলে, মশলাগুলা মিশায় ফেলে। তো তখন রান্নাটা কি হবে, বারবার পানি দিলে পরে রান্না আরো দেরি হইতো না। তো তাহলে এর জন্য তোমার প্রেসার কুকারে কি হবে, পানি যেহেতু এসকেপ করতে পারে না, এন্ড খাবারের ভিতরে তাড়াতাড়ি মশলাগুলো ঢুকে যায়, তো এর জন্য খাবারগুলো কি হয়, তাড়াতাড়ি রান্না হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়। বুঝতে পারছো? হ্যাঁ তুষার, হ্যাঁ আচ্ছা একটু ওদের একটা জিনিস বলে নে, ওদের 9টা থেকে 10টা আফনান স্যারের ক্লাস ছিল বুঝছো, সেটা ওদেরকে একটু বলে দেই। সেটা হচ্ছে ওটা সোমবার দিন 9টা থেকে 10টা হবে। আজকে আফনান স্যার বাইরে চলে গেছে, ক্লাস নিতে পারবে না, ঠিক আছে? এটাই বলে দিলাম ওদেরকে, ঠিক আছে? ঠিক আছে। ওকে। লেবাইরে চলে গেছে নাকি? আচ্ছা লাইব্রেরি না, ওনার ওনার আরেকটা ফ্রেন্ডের গায়ে হলুদ আছে, বিয়ে আছে, ওখানে গেছে। ও আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। আচ্ছা, তো তাহলে আমরা যে জিনিসটা বলতেছিলাম, সো দিস ইজ হাউ দ্য প্রেসার কুকার অ্যাকচুয়ালি কুকস ফুড কুইকলি। ওকে, সো তাহলে এগুলো অ্যাকচুয়ালি অনেকজনই না বুঝেই তারা প্রেসার কুকার ইউজ করে। মেইন পারপাসটা তারা ওখানের মধ্যে ফুলফিল করে ফেলে, যে খাবারটা তাড়াতাড়ি রান্না করতে পারে, খাবারের ভিতরে মশলা ঠিকমতো ঢুকে সবকিছু ঠিকমতো হয়, বাট তারা অ্যাকচুয়ালি ফিজিক্সটা জানে না যে অ্যাকচুয়ালি কেন এটা অ্যাকমপ্লিশ করা পসিবল। বুঝতে পারছো? তাহলে এইভাবে করে অ্যাকচুয়ালি কি করে, প্রেসার কুকারের ভিতরে এক্সট্রা প্রেসার দিয়ে তো ভাইয়া মানে প্রেসার বেশি থাকলে টেম্পারেচারও বেশি থাকবে? কি হয় বুঝি নাই। প্রেসার বেশি থাকলে টেম্পারেচারও বেশি থাকবে? হ্যাঁ, প্রেসার বেশি থাকলে লিকুইড উইল স্টে ইন দ্য লিকুইড স্টেট ইভেন এট হায়ার টেম্পারেচার। যে মনে করো আগে 100 ডিগ্রি সেলসিয়াসে লিকুইডটা আস্তে আস্তে যখন নাকি গ্যাসে কনভার্ট হয়ে যেত, এখন তুমি এক্সট্রা প্রেসার এক্সার্ট করে রাখলে তোমার লিকুইড যে ওয়াটার
102 ডিগ্রি সেলসিয়াস রিচ করছে, কিন্তু সে এখনো লিকুইড ফর্মে আছে, সে এখনো গ্যাসে কনভার্ট হয় নাই। কেন? বিকজ the vapor pressure is not being able to overcome the pressure exerted on it. So তাহলে 102 ডিগ্রি সেলসিয়াসেও তুমি ওয়াটারকে কোন ফর্মে পাবা? গ্যাসিয়াস ফর্মে না পেয়ে তুমি তাকে লিকুইড ফর্মে পাবা। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, তো তাহলে এইখানের মধ্যে আমাদের বেসিক কাজগুলা কি? ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা শিখলাম একদম নতুন, ওইটা ছিল স্টেট চেঞ্জ করতে সময় একটা জিনিসের কি থাকবে? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। সো ওই যে কনস্ট্যান্ট টেম্পারেচার, ওই কনস্ট্যান্ট টেম্পারেচার থাকতে সময় যে হিট এনার্জিটা নেয়, ওই হিট এনার্জিটাকে আমরা একটা নাম দিছি ল্যাটেন্ট হিট। এখন মেল্টিং এর সময় ওই ল্যাটেন্ট হিটটাকে আমরা বলি ল্যাটেন্ট হিট অফ ফিউশন, আর বয়লিং এর সময় ওই ল্যাটেন্ট হিটটাকে আমরা বলি ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। সো এইসব ব্যাপারগুলো তোমাদের নতুন করে ফার্স্টে একটা শিখা হইলো। এন্ড বাকি জিনিসগুলা কি? বাকি জিনিসগুলো হলো যে তোমাদের সলিড, লিকুইড, গ্যাস, তাদের এক একজনের স্ট্রাকচার দেখতে কেমন, এইসব জিনিসগুলো তোমরা আগেই জানতা। এটা জাস্ট আমরা ল্যাটেন্ট হিট অফ ফিউশন এন্ড ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশনের এক্সপ্লেনেশন সহ আমরা মাত্র এক্সপ্লেন করলাম যে সলিডের স্ট্রাকচার ভেঙে লিকুইডের স্ট্রাকচারে যাওয়ার জন্য যতটুকু এনার্জি লাগে ওইটাকে আমরা বলি ল্যাটেন্ট হিট অফ ফিউশন। দেন লিকুইডের স্ট্রাকচার ভেঙে গ্যাসিয়াস স্ট্রাকচার অ্যাটেইন করার জন্য যতটুকু হিট এনার্জি লাগে ওইটাকে আমরা বলি ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। এমন টাইপের এইটার লেকচার ভিডিও তোমাদের অ্যাকচুয়ালি দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ওই যে যেটা বললাম যে তোমাদের এই লেকচার ভিডিওটা যে আমি আজকে যে তোমাদের ক্লাসে যে লেকচারটা দিলাম, আজকের লেকচারটা সহ দেন ওই যে ও লেভেলস এর ওদেরও এই সেম টপিকের উপর লেকচারটা দিব। ওখানে ডেফিনেশন গুলি সুন্দর মতো লেখা আছে, ওখানে থেকে তোমরা নোট গুলি নিয়ে নিবা। বুঝতে পারছো? যে ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, এইসবের এক্সপ্লেনেশন গুলা আরো ডিটেইলে লেখা আছে। সো ওগুলা জিনিস তোমরা নোট ডাউন করবা। এন্ড মেইনলি নেক্সট ক্লাসের জন্য তোমাদের যে হোমওয়ার্কটা থাকবে ওটা চ্যাপ্টার 18 এর এক্সারসাইজ কোয়েশ্চেন। এটা অ্যাকচুয়ালি আজকের ক্লাসে করানোর কথা ছিল, কিন্তু আমি আগে থেকে বলতে পারি নাই, এর জন্য এটা আজকে না করে আমরা নেক্সট উইক করব। চ্যাপ্টার 18 এর, সরি ভাইয়া করে তো পাঠিয়ে দিছি। ওই তো অনেকজন পাঠাইছো, অনেকজন পাঠাও না, আমার আর কি সলিউশন ক্লাসে দেখানো বাকি, ওইটাই বললাম। তো তাহলে চ্যাপ্টার 18 এর এক্সারসাইজ কোয়েশ্চেন গুলা তোমরা যারা যারা এখনো পাঠাও নাই তারা পাঠায় দিবা। ওকে? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। আমার সিলেবাসের বাইরে কোশ্চেন আছে। হ্যাঁ বলো। ভাইয়া জিনিস কেমনে পানিতে ফ্লোট করে? কি কি বুঝি নাই? পানিতে জিনিস কেমনে ফ্লোট করে? পানিতে জিনিস কিভাবে ফ্লোট করে এইটার জন্য একটা ফোর্স তোমরা চ্যাপ্টার 2 তে পড়ছো, আপথ্রাস্ট ফোর্স। আপথ্রাস্ট ফোর্সটা হলো দরকার যে কোন একটা কিছু ফর এনিথিং টু ফ্লোট, যে কোন একটা কিছু, যে মনে করো তোমার তো একটা ওয়েট আছে না, বলো তো? হ্যাঁ ভাইয়া। তোমার একটা ওয়েট আছে। সো তাহলে এই যে মনে করো একটা সুইমিং পুল, এখন এই সুইমিং পুলের মধ্যে তুমি এরকম কি করবা? ফ্লোট করবা। ওকে? তো এখন ইন অর্ডার ফর ইউ টু ফ্লোট অন দা ওয়াটার, তোমার যে ওয়েটটা আছে, এই ওয়েট কি করবে? তোমাকে নিচের দিকে নিয়ে যাওয়া ট্রাই করবে না? ইট উইল ওয়ান্ট ইউ টু অ্যাসেলারেট ইন দা ডাউনওয়ার্ড ডিরেকশন। আর এই যে তুমি কি করতেছো, তোমার বডির কি আছে? একটা ভলিউম আছে না, বলো তো? হ্যাঁ আছে। আচ্ছা, সো তাহলে এই যে তোমার একটা ভলিউম আছে, সো তাহলে এই ভলিউমটা কি করবে? তুমি যখন নাকি পানিতে এরকম পা দিবা, যে আমরা চ্যাপ্টার 18 এ একটা জিনিস দেখছিলাম, মনে আছে? যে ডিসপ্লেসমেন্ট ক্যান, হ্যাঁ হ্যাঁ। ইরেগুলার শেপড অবজেক্টের ডেনসিটি কিভাবে বের করবো এটার এক্সপেরিমেন্টের সময়, যে মনে করো তুমি ওয়াটার এরকম এই রিম পর্যন্ত ফিল আপ করে রাখছো, দেন তুমি ইরেগুলার শেপড অবজেক্টটা ইনসার্ট করলা, তখন কি হবে? ওয়াটার উইল ওভারফ্লো। কেন? কতটুকু ওয়াটার ওভারফ্লো করবে? এই যে ইরেগুলার শেপড অবজেক্টের যে ভলিউমটা আছে, এই ইরেগুলার শেপড অবজেক্টের ভলিউমের সমান ভলিউম অফ ওয়াটার কি হবে? ডিসপ্লেস হবে। সো তাহলে তুমি যখন নাকি এরকম পানির মধ্যে নামবা, সুইমিং পুলে এরকম নামলা, তখন কি হবে?
তোমার বডির যতটুকু পার্ট পানির ভিতরে গেছে ততটুকু ভলিউম অফ ওয়াটার কি হবে ওই জায়গা থেকে সরে যাবে না। যে তোমার নরমালি এরকম একটা ব্যাপার, নরমাল ব্যাপার খেয়াল করো, একটা বালতি আছে, একটা বাকেট ফুল অফ ওয়াটার, পুরাটা এরকম পানি দিয়ে ভরা। এখন তুমি বালতির মধ্যে মনে করো একটা মগ নিলা, ঠিক আছে, বা এরকম একটা মগ নিয়ে মগে দিয়ে মনে করো তুমি ভরবা, ঠিক আছে। তো এখন বালতির ভিতরে মগটা যখন নাকি নিতে যাওয়া তখনই দেখো না যে সাইড দিয়ে এরকম যে পানি পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ তো তাহলে এই যে পানিটা পড়ে যাচ্ছে, ওয়াই ইজ দিস হ্যাপেনিং? বিকজ তুমি যখন নাকি মগটাকে এই বালতির ভিতরে নিয়ে গেলা তখন কি হবে, ইট উইল ডিসপ্লেস দ্য ওয়াটার। কতটুকু ওয়াটার ডিসপ্লেস করবে? মগের যতটুকু ভলিউম আছে ততটুকু ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস করে। তো তাহলে তুমি যখন নাকি পানিতে নামবা তুমিও কি করতেছো, এরকম একটা সার্টেন ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস করতেছো। সো এখন এই ভলিউম অফ ওয়াটারের কি আছে, একটা ওয়েট আছে না? হ্যাঁ স্যার। যতটুকু ভলিউম অফ ওয়াটার তুমি ডিসপ্লেস করতেছো ততটুকু ভলিউম অফ ওয়াটারের একটা ওয়েট আছে। এখন ওই ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটারের সমান একটা ফোর্স উপরের দিকে তোমার উপরে এক্সার্ট করবে, যেটাকে আমরা বলি আপথ্রাস্ট ফোর্স। এইটা অ্যাকচুয়ালি আমরা ডিটেইলে পড়ি এএস ইউনিট 1, বুঝছো? যে এএস এর ইউনিট 1 এ এটা আমরা শিখি। এখন তুমি যদি এটা নিয়ে ইন্টারেস্টেড থাকো তো তাইলে পরে তোমাকে আমি ভিডিও দিতে পারি, যে ওদের লেকচার ভিডিও। তুমি আমাকে নক দিলে পরে তখন আমি তোমাকে ওদের লেকচার ভিডিও গুলো দিব, ওগুলা দেখলেই তোমার অ্যাকচুয়ালি বুঝতে পারা উচিত। ওকে, ওকে তো তুমি এরকম নক দিলে পরে তখন আমি তোমাকে ভিডিও লিংক দিলে তুমি এটা থেকে দেখে নিতে পারবা, এন্ড যে কোনো কোয়েশ্চেন থাকলে পরে তখন করলে তখন আরো ভালো মতো বুঝবা। ফার্স্টে ভিডিওটা দেখলে ভালো হয়। ওকে আচ্ছা। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ বলো রাইসা। ভাইয়া তাহলে পানির মধ্যে কি ডুবে এভাবে? কিসের মধ্যে বুঝি নাই? পানির মধ্যে তো জিনিস ফ্লোটও করে, আবার কিছু কিছু জিনিস ডুবেও যায়। হ্যাঁ, এটাই এটার উপর ডিপেন্ড করবে যে তোমার আপথ্রাস্ট যদি ওয়েটটাকে ব্যালেন্স করতে না পারে তো তার মানে কি ওয়েট ইজ গ্রেটার দ্যান আপথ্রাস্ট, তখন এটা ডুবে যাবে। আর যদি আপথ্রাস্টটা ওয়েটটাকে ব্যালেন্স করতে পারে তখন জিনিসটাকে কি করতে পারবে, ফ্লোট করাইতে পারবে। আর দেখো না কতগুলি বাবেল যে পানির নিচে থেকে উপরে উঠে, হ্যাঁ ভাইয়া। তো তখন কি হয়, আপথ্রাস্ট ইজ গ্রেটার দ্যান দা ওয়েট, তো তখন কি করে নিচে থেকে উপরে পার্টিকেল গুলাকে অর অবজেক্ট গুলাকে নিয়ে আসে। এটা টেন ফোর্স এন্ড এইসব জিনিসের উপর ডিপেন্ড করবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। এনজেড ভাইয়া পোস্ট দেয় না? পোস্ট তো দেয় এখানে। এনজেড ভাইয়া তো মাঝখানে কয়দিন ওই রেজিস্ট্রেশনের ওইটা একটু বিজি ছিল, তো তখন কয়দিন জমায় রাখছিল, পরে থেকে তো এখন পোস্ট দিয়ে দেয় স্ট্যান্ডার্ড এইটার রূপে। তুমি একটু চেক করো কোন কোন লেকচার গুলা পাচ্ছ না, আর কবে কবে লেকচার গুলা পাচ্ছ না, তাহলে পরে এনজেড ভাই আর আমি যে কোনো একজন দিয়ে দিব, সমস্যা নেই। ডেনসিটির উপর ডিপেন্ড। শ্রাবণ কিছু বলছো? আমি ঠিক মতো শুনতে পাই নাই। ভাইয়া ও বলছে আপথ্রাস্ট কি ডেনসিটির উপর ডিপেন্ড করে? একটু আরেকবার বলো তো। ভাইয়া ও বলছে আপথ্রাস্ট কি ডেনসিটির উপর ডিপেন্ড করে? হ্যাঁ হ্যাঁ, আপথ্রাস্ট ডেনসিটির উপর ডিপেন্ড করে। আপথ্রাস্ট ডেনসিটি অফ দ্য লিকুইড এর উপর ডিপেন্ড করে, কতটুকু ভলিউম অফ লিকুইড ডিসপ্লেস হচ্ছে ওইটার উপরে ডিপেন্ড করে। দোনোটা জিনিসই আছে। রায়া, তুমি এতদিন পরে কেমনে কেমনে ক্লাস করতে আসলা? তুমিও পোস্ট পাও না? আচ্ছা, সো ভাইয়া তাহলে পরে আমি ইনচার্জ এনজেড ভাইয়া। ভাইয়াকে এই জিনিসটা বলবো নি। ওকে পারিসি? সো তাহলে এটা এনজেড ভাইয়াকে বলবো নি যেন ওই আগের যে সব পোস্ট গুলো আর আগের ভিডিও গুলো যেগুলো তোমরা পাচ্ছ না ওগুলো জিনিস দিয়ে দিবনি। ওকে ভাইয়া। ঠিক আছে? ওকে। হ্যাঁ হ্যাঁ রায়া, তুমি তো সবসময় ক্লাস করো, এটা তো জানি, তুমি সবচেয়ে রেগুলার।
তো তোমাদের এমনিতে সামনের বছর কি ও লেভেল তো শুরু হয়ে যাবে। এই কয় মাস যেগুলো আছে এগুলাতে ভালো মতো টাইম কাটায় নাও, বিকজ ও লেভেলস এর ক্লাস শুরু হয়ে গেলে পরে তো তখন থেকে আরো সিরিয়াসলি পড়ালেখা করা লাগবে। বুঝতে পারছো? আর তোমাদের যারা নাকি এখানে বন্ধ রাখলো, স্ট্যান্ডার্ড ঠিক মতো পড়লো না, ওরা কি ও লেভেলসে আসবে নাকি কি জানো কিছু? আসবে তো মানে ওদের কেন আসবে না, ক্লাস এখন ফাঁকি দিবে। এটা তো অ্যাকচুয়ালি বলতে গেলে তোমাদের জানুয়ারিতে তো ক্লাস শুরু হয়ে যাবে ও লেভেলস এর, কিন্তু ইহাব তো খুলবে মোস্ট প্রবাবলি জানুয়ারিতে খুলতে পারে, ওটা ডিপেন্ড করে এর উপরে কি বলে গভর্নমেন্টের ডিসিশনের উপর ডিপেন্ড করে জানুয়ারিতে খুলবে নাকি ফেব্রুয়ারিতে খুলবে। সো ওইটা দেখা যাক কি হয়, কিন্তু ক্লাস অ্যাকচুয়ালি আমাদের তখন জানুয়ারি থেকে স্টার্ট হয়ে যাবে, বিকজ নেক্সট ইয়ারের সামার থেকে তখন থেকে আসলে করোনার এই ব্যাপারটা আস্তে আস্তে চলে যেতে থাকবে। হোপফুলি যাবে নাকি এটা কেউ বলতে পারে না, বাট এটা চিন্তা করা হইতেছে যে এমন হইতে পারে আর কি, বুঝছো? তো তাহলে তোমাদের যারা ফ্রেন্ডরা এখন পড়া বন্ধ রাখছে ওদেরকেও বলবা যেন ওরকম ও লেভেলস নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করে, কিভাবে কি করবে না করবে। ওকে, তো তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি। তোমাদেরকে ওই দুইটা ভিডিও আমি দিয়ে দিব, আর যেগুলো তোমরা বললা যে পোস্ট গুলা পাচ্ছ না, ওগুলো আমি এনজেড ভাইকে বলবো যেন ওগুলা দিয়ে দেয়, আর আমি সবগুলার একসাথে প্লেলিস্ট দিয়ে দেবো নি গ্রুপের মধ্যে। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বাই রায়া। বাই ভাইয়া। বাই।